সহজ রেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব এবং এই প্রশ্নপত্রটির এমসিকিউ, এসিকিউ ও 2 নম্বর মানের প্রশ্নের উত্তরগুলি আমরা এই ভিডিওতে জেনে নেব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নপত্র এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো প্রথম ইউনিট টেস্টে তোমাদের যে পূর্ণমান থাকবে সেটা হচ্ছে 40 নম্বর, ঠিক আছে। 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং 1 ঘন্টা 15 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। এপ্রিল মাসের প্রথম দিকে কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9 এর জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তার আগে যদি তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশনটি সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওতে একটি লাইক করবে, ঠিক আছে। ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ ভাষায় অ্যাপটিকে ফোন ইনস্টল করে রাখবে। সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে। চাইলে তোমরা ভিডিওটি দেখার পর সেখান থেকে প্রশ্ন এবং উত্তরগুলো করে নিতে পারবে অথবা পিডিএফগুলো নিজের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তাছাড়া সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্ক রিভিশন এই সব কিছু তোমরা কিন্তু অ্যাপের মধ্যে থেকে পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নিই ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্টের জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নপত্র এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলো। 1 নম্বর প্রশ্ন দেখো কি দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। তো এখানে 1 নম্বর জায়গায় দেখো এখানে দেওয়া আছে পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো, অপশান এতে বলা হচ্ছে 6040 কিলোমিটার, অপশান বি হচ্ছে 6004 কিলোমিটার, অপশান সিতে দেওয়া আছে 6400 কিলোমিটার, অপশান ডিতে দেওয়া আছে এখানে 4600 কিলোমিটার। তো পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার, ঠিক আছে। অপশান সি এরটা সঠিক উত্তর হবে। পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার, ওকে। এরপর দেখো 2 নম্বর দাগে সৌরজগতের শীতলতম গ্রহ হলো, অপশান এতে বলা হচ্ছে শুক্র, অপশান বি হচ্ছে ইউরেনাস, অপশান সি হচ্ছে নেপচুন, অপশান ডিতে দেওয়া আছে এখানে প্লুটো। তো সৌরজগতের শীতলতম গ্রহ অর্থাৎ সবথেকে ঠান্ডা গ্রহ কোনটা? ইউরেনাস, ঠিক আছে। অপশান বি একটা সঠিক উত্তর হবে। সৌরজগতের সবথেকে শীতলতম গ্রহ হচ্ছে ইউরেনাস। 3 নম্বর জায়গা হচ্ছে কর্কট সংক্রান্তির পর থেকে জলবিষুবের আগের দিন পর্যন্ত সূর্য অবস্থান করেন, অপশান এতে দেওয়া আছে উত্তর গোলার্ধে, অপশান বি হচ্ছে দক্ষিণ গোলার্ধে, অপশান সি হচ্ছে নিরক্ষরেখায় এবং অপশান ডি হচ্ছে সুমেরুতে। তো কর্কট সংক্রান্তির পর থেকে জলবিষুবের আগের দিন পর্যন্ত সূর্য অবস্থান করে উত্তর গোলার্ধে, অপশান এটা সঠিক উত্তর হবে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো 4 নম্বর জায়গা পৃথিবীর আবর্তন বেগ শূন্য, অপশান এতে বলা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে, অপশান বি মেরু অঞ্চলে, অপশান সি হচ্ছে মেরু বৃত্তীয় অঞ্চলে, অপশান ডি হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে। তো পৃথিবীর আবর্তন বেগ শূন্য কোথায়? অপশান বি সঠিক উত্তর হবে, মেরু বিন্দুতে পৃথিবীর আবর্তন বেগ হচ্ছে শূন্য, ঠিক আছে। এরপর দেখো 5 নম্বর জায়গায় কোল ইন্ডিয়া লিমিটেড এর সদর দপ্তর হলো, অপশান এ হচ্ছে দিল্লি, অপশান বিতে বলা হচ্ছে চেন্নাই, অপশান সি হচ্ছে মুম্বাই, ঠিক আছে, এবং অপশান ডিতে দেওয়া আছে কলকাতা। তো কোল ইন্ডিয়া লিমিটেড এর সদর দপ্তর হচ্ছে কলকাতা, ঠিক আছে। অপশান ডি এটা সঠিক উত্তর হবে, কোল ইন্ডিয়া লিমিটেড এর সদর দপ্তর হচ্ছে কলকাতা। এরপর হচ্ছে নাম্বার 6 ওএনজিসি যার সঙ্গে সম্পর্ক যুক্ত সেটা অপশান এতে দেওয়া আছে তাপবিদ্যুৎ, অপশান বি হচ্ছে জলবিদ্যুৎ, অপশান সি হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ এবং অপশান ডি হচ্ছে খনিজ তেল। তো ওএনজিসি যার সঙ্গে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে অপশান ডি সঠিক উত্তর হবে, খনিজ তেল, ঠিক আছে, খনিজ তেলের সঙ্গে সম্পর্কযুক্ত। এরপর হচ্ছে 7 নম্বর দাগের প্রশ্ন, এখানে বলা হচ্ছে প্রচলিত শক্তি হলো, অপশান এ বায়ু শক্তি, অপশান বি হচ্ছে সৌরশক্তি, অপশান সি হচ্ছে জলবিদ্যুৎ শক্তি, অপশান ডিতে দেওয়া আছে ভূতাপ শক্তি। তো এগুলোর মধ্যে প্রচলিত শক্তি কোনটা? প্রচলিত শক্তি হচ্ছে জলবিদ্যুৎ শক্তি, ঠিক আছে। অপশান সি এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখুন 2 নম্বর জায়গায় রয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে 8টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে, ঠিক আছে। 8 থেকে 8 নম্বর। পরের জায়গায় দেওয়া আছে শূন্যস্থান পূরণ করা, এখানে 5টি দেওয়া আছে শূন্যস্থান পূরণ করার জন্য, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। তো এখানে 1 নম্বর দাগে বলা হচ্ছে কি প্রাচীনকালে গ্রিক পণ্ডিত ড্যাশ পৃথিবীর গোলীয় আকারের কথা বলেন। তো কে পৃথিবীর গোলীয় আকারের কথা বলেন? উত্তর হবে পিথাগোরাস, ঠিক আছে। প্রাচীনকালে গ্রিক পণ্ডিত পিথাগোরাস পৃথিবীর গোলীয় আকারের কথা বলেন। নেক্সট 2 নম্বর দাগে আকাশ ও ভূমি যে বৃত্তাকার সীমানায় মিশে যায় তাকে ড্যাশ বলে। তো আকাশ ও ভূমি অর্থাৎ ভূমি মানে কি পৃথিবী বা মাটি, ঠিক আছে, যে বৃত্তাকার সীমানায় মিশে যায় তাকে বলা হয় কি দিগন্ত রেখা, ঠিক আছে। 3 নম্বর দাগে প্রশ্ন সৌরজগতে রয়েছে ড্যাশটি বামন গ্রহ। তো সৌরজগতে রয়েছে 5টি বামন গ্রহ, ঠিক আছে। নেক্সট 4 নম্বর দাগে ড্যাশ দিনটিকে মহাবিশ্ব বলে। তো উত্তর হবে 21শে মার্চ দিনটিকে মহাবিশ্ব বলে, ঠিক আছে। আর 23শে সেপ্টেম্বরকে বলা হয় কি জলবিশ্ব। 5 নম্বর দাগে পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন ড্যাশ। তো পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন কে? এরাটোস্থেনিস, ঠিক আছে। এরাটোস্থেনিস পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো 6 দাগে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। 1 × 3 = 3।
1 নম্বর দাগে দেওয়া আছে দিগ্বয় প্রাচীনতম লৌহ খনি, এটা হবে মিথ্যা। 2 নম্বর হচ্ছে পারমাণবিক শক্তির কাঁচামাল হলো ভারী জল, এটা হবে মিথ্যা। 3 নম্বর দেখো অপুনর্ভব সম্পদগুলি হলো অফুরন্ত সম্পদ, এটা হবে মিথ্যা। ঠিক আছে, তো দেখো নেক্সট প্রশ্ন আমাদের 3 নম্বর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে প্রশ্নের মান 2 নম্বর করে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 দুগুণে 6 নম্বর। তো নাম্বার 1 দেওয়া আছে অধিকত গোলক রূপে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের দৈর্ঘ্য কত। তোমরা লিখবো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হচ্ছে 12,757 কিলোমিটার এবং মেরু ব্যাস হচ্ছে 12,714 কিলোমিটার। ঠিক আছে, এরপর এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে ফেরেলের সূত্রটি লেখো। তোমরা লিখছি এখানে পৃথিবীর আবর্তন গতির জন্য উৎপন্ন কেন্দ্র বহির্মুখী বলের কারণে সমুদ্র স্রোত ও বায়ু প্রবাহে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যায়। ঠিক আছে, মার্কিন বিজ্ঞানী উইলিয়াম ফেরেল এই সূত্রটি প্রথম আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে একে ফেরেলের সূত্র বলা হয়। ঠিক আছে, এটাই হচ্ছে ফেরেলের সূত্র। এরপর দেখো 2 নম্বর দেখে ছায়াবৃত্ত ও আলোক বৃত্ত কি। তোমরা এখানে লিখছি পৃথিবী গোলাকার, তাই আবর্তনের সময় পৃথিবীর সর্বত্র একই সময়ে সূর্যের আলো পড়ে না। এক অর্ধাংশ যখন সূর্যের আলো পায় তখন অপর অর্ধাংশ অন্ধকার হয়ে যায়। ওকে, এই আলোকিত ও অন্ধকার অর্ধাংশ যে বৃত্তাকার সীমারেখায় মিলিত হয় তাকে ছায়াবৃত্ত বা আলোকবৃত্ত বলে। ঠিক আছে, নেক্সট দেখো এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে কোন স্থান ও তার প্রতিবদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘন্টা হয় কেন। তোমরা লিখবে এখানে পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থান ও তার প্রতিবদ স্থান সম্পূর্ণ বিপরীত স্থানে অবস্থিত থাকে। ঠিক আছে, এই জন্য কোনো স্থান এবং প্রতিবদ স্থানের মধ্যে পার্থক্য সবসময় 180 ডিগ্রি হয়। সুতরাং অঙ্কের মাধ্যমে প্রমাণ করা যায় যে 1 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য কত হয়, 4 মিনিট হয়। ঠিক আছে, তাহলে 180 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য কত হবে, 180 গুণ 4 সমান 720 মিনিট। 720 মিনিট মানে হচ্ছে কত, 12 ঘন্টা। ঠিক আছে, ওকে, তাই কোনো স্থান এবং তার প্রতিবদ স্থানের মধ্যে যে সময়ের ব্যবধান সেটা 12 ঘন্টা হয়। এরপর হচ্ছে 3 নম্বর থেকে প্রচলিত সম্পদ বলতে কি বোঝো। তো প্রকৃতিতে এমন কিছু সম্পদ আছে যাদের পরিমাণ সীমিত, যেগুলি ক্রমাগত ব্যবহারের ফলে শেষ হয়ে যায়, সেগুলিকে প্রচলিত সম্পদ বা গচ্ছিত সম্পদ বা অপুনর্ভব সম্পদ বলে। যেমন হচ্ছে কয়লা, খনিজ তেল ইত্যাদি এইগুলো। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে আকরিক লোহার শ্রেণী বিভাগ করা। তোমরা লিখছি আকরিক লোহাকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়, যথা ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমেনাইট ও সিডেরাইট। ঠিক আছে, এগুলো হচ্ছে আকরিক লোহার শ্রেণী বিভাগ। পরের প্রশ্ন দেখো 4 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্নের মান 3 নম্বর করে এবং 3 থেকে 9 নম্বর দেওয়া আছে। তো প্রথম প্রশ্নে কি দেওয়া আছে, পৃথিবীর গোলীয় আকৃতির সপক্ষে 3টি প্রমাণ দাও বা প্রমাণ লেখো অথবা জিপিএস এর ব্যবহারগুলি লেখো। 2 নম্বর হচ্ছে আবর্তন গতির ফলাফলগুলির লেখো অথবা অপসর ও অনসর অবস্থানের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে খনিজ তেলের ব্যবহার লেখো অথবা প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, এখান থেকে 3টি প্রশ্ন লিখতে হবে। 5 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো, প্রশ্নের মান 5 নম্বর। এখানে বলা হচ্ছে 1 নম্বর থেকে ঋতু পরিবর্তন এবং দিন রাত্রির হ্রাস বৃদ্ধির চিত্র সহ ব্যাখ্যা করো। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে পূর্ব ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো। ঠিক আছে, তো 5 নম্বর 3 নম্বর মানে যে প্রশ্ন, ঠিক আছে, এগুলো তোমরা অবশ্যই খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে নেবে উত্তর সহ। ঠিক আছে, এরপর দেখো কি দেওয়া আছে 6 নম্বর থেকে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রের নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। 1 × 5 = 5। এখানে প্রথমে দেওয়া আছে 1 নম্বর দেখে নেইভেলি, 2 নম্বর হচ্ছে হলদিয়া, 3 নম্বর হচ্ছে তারাপুর, 4 নম্বর দেওয়া আছে বোম্বে হাই, 5 নম্বর হচ্ছে লাম্বা। ঠিক আছে, তোমাদের একটি ম্যাপ দেওয়া হবে, ঠিক আছে, মানচিত্র দেওয়া হবে, সেখানে এই যে জায়গাগুলো দেওয়া আছে, ঠিক আছে, এই নামগুলো এগুলো তোমাদের প্রতীক সহ কিন্তু চিহ্নিত করে দেখাতে হবে, নাম এবং প্রতীক সহ চিহ্নিত করে দেখাতে হবে। ঠিক আছে, 5টার জন্য 5 নম্বর কিন্তু দেওয়া থাকবে। ওকে, তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টের জিওগ্রাফি সাবজেক্টের একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আমরা এখানে আলোচনা করলাম। ঠিক আছে, প্রশ্নোত্তরগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর এই চ্যানেলটা তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটু লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, আর যদি এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও, সহজ দর্শন অ্যাপটিকে ফোন ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে। ওকে, তাহলে তোমরা ভিডিওটি দেখার পর প্রশ্ন এবং উত্তরগুলো সেখান থেকে পড়তে পারবে অথবা পিডিএফগুলো নিজের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। সেই সঙ্গে প্রতিটি সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্ক ডিভিশন এই সব কিন্তু তোমরা কিন্তু অ্যাপের মধ্যে থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।